গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পড়ব, যেগুলো সামনে আগত আপার টেটের ক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে। এর জন্য আমরা ষষ্ঠ শ্রেণীর এই ইতিহাস দিয়ে আজকে শুরু করলাম। যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলি হচ্ছে, প্রথমে রয়েছে ইতিহাসের ধারণা, তারপরে রয়েছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, তৃতীয় চ্যাপ্টারে রয়েছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, চতুর্থতে রয়েছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, পঞ্চমে রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, ষষ্ঠে রয়েছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, সপ্তমে রয়েছে অর্থনীতি ও জীবনযাত্রা, অষ্টমে রয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক নানা চর্চার নানান দিক, এবং নবমে রয়েছে ভারত এবং সমকালীন বিশ্ব। প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে যেটি রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। প্রথম চ্যাপ্টারে একেবারে প্রথমে আছে, সেখানে হচ্ছে আমরা কেন ইতিহাস পড়ছি, ইতিহাসের মাধ্যমে আমরা কী কী জানতে পারছি, অনেক নাম জানতে পারছি, সাল জানতে পারছি, তারিখ জানতে পারছি। আর গল্পের মতো করে যদি এই বইটা পড়া হয় তাহলে কিন্তু ইতিহাসটা অনেকটা সোজা, এবং অনেক মজার ছবি, মজার কথা, বিভিন্ন অজানা কথা এখান থেকে জানতে পারা যাচ্ছে। এবং এই ইতিহাস শব্দের একটা যে মানে, সেটা হচ্ছে পুরানো দিনের কথা। এই পুরানো দিনের কথা অনেকেই শুনতে ভালোবাসে, যেরকম গল্প শুনতে কে না ভালোবাসে, সবাই আমরা কম বেশি এই গল্প শুনতে ভালোবাসি। কিন্তু এই ইতিহাস বইতে প্রথমেই বলেছে যে রবি তার দাদুর কথা দিয়ে এই গল্পটা এসে, যে দাদু একদিন রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন এবং বিকেলে দল বেঁধে সবাই গেলেন দাদুর কাছে, এবং গল্পের মাঝখানে দাদু উঠে গিয়ে তিনটি জিনিস নিয়ে এলেন: একটি পাথরের শিলনোড়া, একটা লোহার হামানদিস্তা এবং একটি পাথরের মেশিন। পলাশ জানতে চাইলো মেশিনটা কী কাজে লাগবে। দাদু বলল, এটি দিয়ে মশলাপাতি বাটা যায়, এটা বিদ্যুতে চলে, একে মিক্সচার মেশিন বলে, যেটা আমাদের সকলের বাড়িতে কম বেশি আছে। রিয়া বলল, এটা তো আগে কখনো দেখিনি। দাদু বললেন, আমাদের ছোটোবেলায়ও এই মেশিন আমরা দেখিনি। তখন কী দিয়ে হতো এই মশলা? তখন শিল নোড়া, হামানদিস্তা আমরা দেখেছি, এইগুলোও কিন্তু পাথরের ছিল। আর মেশিনটাও পাথরের নয়, যেটা আমাদের সকলের বাড়িতেই আছে এই মেশিন। কারণ এখনকার যুগে শিলনোড়া বা হামানদিস্তা দিয়ে খুব খুব কম সংখ্যক মানুষেরাই হয়তো বাটনা করে থাকে, কারণ এখন সময়ের অভাব, জায়গার অভাব, কিংবা সেরকম ধৈর্যও নেই, যার জন্য আমরা বেশিরভাগ সময়টা এইগুলো কী দিয়ে ব্যবহার করছি না, মিক্সচার মেশিনের মাধ্যমেই ব্যবহার করছি। এরপরে কবে, কেন, কিভাবে, কোথায়। স্কুলে একদিন পাথর আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিল। সালাম তখন রুবির দাদুর গল্পটা দিদিমণিকে বললেন। শুনে দিদিমণি বোর্ডে শিলনোড়া, হামানদিস্তা এবং মিক্সচার মেশিনের ছবি আঁকলেন। পৃথাও আঁকলো। দিদিমণি এবার তন্ময়কে ডাকলেন এবং জানতে চাইলেন, বলো তো এই তিনটে মেশিনের মধ্যে কোনটির ব্যবহার মানুষ আগে শিখেছে? তন্ময় বলল, শিলনোড়ার ব্যবহার, কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে। তাহলে এটা কিন্তু প্রথম নোট করার জিনিস, যে মানুষ প্রথম কিসের ব্যবহার শিখেছে না, পাথরের ব্যবহার। তখন তো মিক্সচার মেশিনের ব্যবহার আসার কোনো কথাই নয়। আর তখনও মানে এই যে আকার আকৃতি, হামানদিস্তার একটা আকার আকৃতি আছে, পাথর ব্যবহার করেছে, পাথরটাকে সে তুলে এনেছে, সে একটা পাথরের ওপর আরেকটা পাথর দিয়ে ঘষে সেটাকে কাজে লাগিয়েছে। কিন্তু হামানদিস্তা হচ্ছে তখন ধাতুর ব্যবহার অনেকটা উন্নত, পাথরটাকে তখন মানুষ একটা সাঁচে গড়তে শিখে গেছে। তাহলে তার জন্য প্রথম যদি কিছু হয় সেটা হচ্ছে কিন্তু পাথরের ব্যবহার, এবং অবশ্যই সেটা হচ্ছে শিলনোড়াই হবে। দিদিমণি বললেন, ঠিকই বলেছেন। আসলে অনেক পুরানো দিনে মানুষ পাথরের হামানদিস্তা ব্যবহার জানতো, আজও কিন্তু পাথরে হামানদিস্তা ব্যবহার করা হয়। আর পৃথা তখন বলল, তাহলে মিক্সচার মেশিন এসেছে সব থেকে শেষে, কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে। দিদিমণি বললেন, এটাই ইতিহাসের গল্পের গোড়ার কথা, কোনটি আগে কোনটা পরে, মানে সময়ের হিসাবে কোনটা কবে এসেছে সেটা নিয়ে প্রশ্ন করা হয়। মানুষ, ঘটনা বা জিনিস, সেটা কবে এলো, কোনটা, এর সঙ্গে তোমরা আর একটা কাজও করতে বললো, যে কেন এই তিনটি জিনিস আগে এবং পরে এসেছে, এবং এর আগে হওয়ার কারণ, মানে কেন আগে এসছে বা কেন পরে এসছে, সেগুলো মানুষকে জানতে হবে। তাহলে মানুষ কীভাবে পাথরের শিলনোড়া ব্যবহার শিখলো, আবার কীভাবে ধাতুর হামানদিস্তা বানাতে পারলো, সেই সঙ্গে জানতে হবে এসব কাজ কোথায় হয়। কারণ এক জায়গায় কিছু মানুষ একটা সময় একই রকম কাজ করতো, আবার অন্য জায়গায় অন্য মানুষ
ওই সময় অন্যরকম কাজ করতো। এই সব দিয়ে প্রথম শুরু হলো কি, যে ইতিহাসের ধারণা, মানে কবে কোথায় কিভাবে এই ইতিহাসটা শুরু হলো। এরপর বলা হয়েছে যে অনেক দিন আগের কথা, যেখানে শ্যামল একটি বই পড়েছিল, যেখানে জঙ্গল ছিল না, সুন্দর ছিল একটি বাড়ি। শ্যামলের মনে হয়েছে অনেক অনেক আগে হয়তো এইগুলোর কথা জানা যায় কিভাবে। ইতিহাসের ক্লাসেও দিদিমণিকে সেটাই জানতে চেয়েছিল। দিদিমণি বললেন অনেক অনেক দিন আগে সবটা জানা যায় না, পুরানো দিনের লেখা পড়ে ছবি দেখে জানা যায় কিছু কথা, বয়স্ক মানুষদের কথা শুনলেও কিছুটা জানা যায়। তবে যদি পুরানো দিনও হয়, সে সময়ের সব ছবি নেই, লেখাও নেই, সে সময়ের মানুষ আজ বেঁচেও নেই। অতএব এই সকল কথা আমরা ইতিহাসের বই পড়ে জানতে পারি। আবার গল্পের বইয়েও পুরনো দিনের কথা লেখা থাকে। তবে মনে রেখো, গল্পের বইতে পুরনো দিনের সব কথা যে ইতিহাস থাকে তা নয়, রূপকথার গল্পও কখনো কখনো থাকে। অতএব ইতিহাস বইতে যেমন মন গড়া কথা ইতিহাসের হয় না, তেমন পুরনো দিনের কিছু কিছু কথা থাকে, যেই কথাগুলো সবসময় কিন্তু ইতিহাসের যে থাকে তা নয়। ধরো মানুষ হয়তো ডানাওয়ালা মানুষ থাকবে ঘোড়ায় চড়ে, মানুষ যেমন ডানাওয়ালা ঘোড়ায় চড়ে উড়ে বেড়াতো, এ সকল কথা কিন্তু ইতিহাস বইতে লেখা থাকে না। আর কিছু তাই ইতিহাসের কথা গল্পের মতো মনে হলেও সেটা সত্যি, মানে ইতিহাসের কথা আমরা যেগুলো জানতে পারছি সেইগুলো হচ্ছে বিভিন্ন ইতিহাস বই থেকেই জানতে পারছি, কিন্তু গল্পের বইতে যেগুলো থাকে কিছু কিছু সেখানে মন গড়া গল্পও থাকে। এছাড়াও বলা হয়েছে কি, নদীমাতৃক সভ্যতা কাকে বলা হয়? নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছে, নদীর ধারে, যেমন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে সিন্ধু সভ্যতা। নদীর তীরে গড়ে ওঠা সভ্যতাগুলোকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। কেন নদীর তীরে গড়ে ওঠে? কারণ নদীকে কেন্দ্র করেই তখন রোজগার চলতো। পুরানো দিনের সভ্যতা গড়ে উঠেছে, নদীর ওপরই তারা নির্ভরশীল হয়ে পড়েছিল। নদীর মাধ্যমেই তারা কি করেছিল, নদী ছিল তাদের মায়ের মতো, তাই তাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। মাতৃক শব্দের মানে হচ্ছে মা। সেখানকার লোকজনের কাজকর্মে নদীর গুরুত্ব এতটাই বেশি ছিল যে নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল সেগুলোকে বলা হতো নদীমাতৃক সভ্যতা। এছাড়াও ইতিহাসের কথা, কিছু মানুষের কথা। আবার একদিন বিকেলে সবাই মিলে গেল রুবির দাদুর কাছে। দাদুকে বলল দিদিমণির গল্প এবং ইতিহাস নিয়ে কি বলেছেন। দাদু বললেন, তাই তো, গল্পের বইতে শুধু বলা থাকে অনেক অনেক দিন আগের কথা, কবেকার কথা সেটা তো ঠিকঠাক বলা থাকে না, কিন্তু ইতিহাস বইতে কোনো না কোনো সময়ের হিসাব থাকে। অরুণ তখন বলল, আচ্ছা দাদু, খালি মানুষের কথায় বলা হয় কেন? দাদু বললেন, মানুষ ছাড়াও যে সকল পুরনো দিনের কথা জানতে কেউ চায় না, বাঘ, সিংহ, গরু, ছাগলদের তো বাবার নাম, ছাগলদের তো বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদাদার নাম, এ সকল কেউ জানতে চায় না। মানুষদের সেই সকল জানার দরকার হয় মানুষের কথা, তাই মানুষকে পুরানো দিনের কথা জানতে হয়, এবং পুরনো দিনের কথাই ইতিহাসের কথা, তাই ইতিহাসের বেশিরভাগ মানুষের কথাই থাকে। পরিবেশের কথাও থাকে, মানুষ কিভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চললো সে সকল কথা থাকে। সেই সঙ্গে মানুষের নানা রকম কাজকর্মের খোঁজ খবরও থাকে। মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো, কিভাবে পোশাক পরতে শিখলো, কিভাবে ছবি আঁকতে শিখলো, পড়তে শিখলো, লিখতে শিখলো, একজোট হয়ে থাকতে শিখলো, সকল কথা থাকে এই ইতিহাসে। কিভাবে রান্না করতে শিখলো, বাড়ি বানালো, গ্রাম শহর তৈরি করলো, নদীতে বাঁধ দিল, চাষাবাদ করলো, গান গাইলো, বাজনা বাজালো, রকেট তৈরি করলো। সেই কবেকার আদিম মানুষ স্কুলে যেত না। আজ তোমরা কত অঙ্ক করো, কম্পিউটারে কাজ করো, এই সব করো কিভাবে, কবে থেকে করো, কোথায় করো, এই সকল কথাই কিন্তু ইতিহাসের মাধ্যমেই আমরা জানতে পারি। এইবার বলা হয়েছে ইতিহাস আর ভূগোলের মধ্যে সম্পর্ক কী। পরদিন ক্লাসে দিদিমণি বললেন, ইতিহাস বুঝতে গেলে ভূগোলও জানতে হবে। এক কথায় সবাই তো অবাক এ কথায়, ওদের ভূগোল বই আর ইতিহাস বই তো আলাদা আলাদা ক্লাস হয়, তাহলে দিদিমণি কেন এমনটা বললেন? পিঠা জানতে চাইলো। দিদিমণি বললেন, আসলে মানুষের কাজকর্মই তো ইতিহাসের বিষয়, আর মানুষ অনেক কাজ তার পরিবেশ এবং ভূগোল দিয়ে ঠিক হয়। ধরো নদীর পাশে যারা থাকেন তারা একভাবে বাঁচেন, তাদের রোজগার কাজকর্ম, নদীর গুরুত্ব অনেকটাই। আবার অনেকে মরুভূমি অঞ্চলে থাকেন, তাদের জীবনযাপনের ক্ষেত্রে নদীর গুরুত্ব কম। দেখবে মরুভূমির লোকেরা অনেকেই উঠে চড়ে যাতায়াত করেন, আর নদীর কাছে যারা থাকেন তারা অনেকেই নৌকায় যাতায়াত করেন। এবারে দেখো, তোমরা অনেকে নদী পেরোতে নৌকায় চড়ছো, আবার রাজস্থানে উট আছে, সেখানে লোকেরা মরুভূমি পেরোতে গেলে উঠে চড়ছে। এটা অনেক দিন থেকেই হয়ে আসছে। তাহলে পশ্চিমবঙ্গের যানবাহনের ইতিহাসে জানা যাবে নৌকার কথা, অন্যদিকে রাজস্থানের যানবাহনের ইতিহাসে থাকবে কি উটের কথা। এখন এক একটা জায়গার যানবাহনের ইতিহাস আলাদা হলো কেন? কারণ পরিবেশ ও ভূগোল আলাদা। তাই এক এক পরিবেশের অঞ্চলের ইতিহাস এক এক রকম।
খাবার, পোশাক, যানবাহন, ব্যবসা বাণিজ্য, কাজকর্মের তফাৎও নানান রকমভাবে রয়েছে। খুব ছোট জায়গা থেকে খুব বড় জায়গা সবখানেই এটা ঘটবে। ধরো সমতল অঞ্চলের লোকেরা ভাত খান বেশি, কেন? রাহুল বলল, সমতলে ধান বেশি চাষ হয়। দিদিমণি বললেন, ঠিক বলেছ। পলাশ বলল, কিন্তু আমার কাকা রাজস্থানে থাকে, ওখানে ধান চাষ বেশি হয় না, কাকার বাড়িতে রুটিই বেশি খাওয়া হয়। দিদিমণি বললেন, এভাবেই মানুষের বেশিরভাগ কাজকর্ম তার পরিবেশ এবং ভূগোল মাফিক চলে। তাই ইতিহাস বুঝতে গেলে সবসময় ভূগোলটাও জানা দরকার। মনে আছে ইতিহাসের গল্পের এক কথা, কেন এবং কোথায়? সেই কেন ও কোথা জানার জন্যই পরিবেশ আর ভূগোল জানা দরকার। অতএব ইতিহাস এবং ভূগোল এগুলো সব কিন্তু ইন্টার রিলেটেড। উভয়কে যদি আমরা ইতিহাস জানতে চাই, তাহলে সেই পরিবেশ কেমন ছিল, সেখানকার আবহাওয়া কেমন ছিল, সেখানকার মানুষরা কীরকম কী খাবার দাবার খেত, পোশাক পরতো, যেরকম রাজস্থানের তাপমাত্রা কেমন, বা যেখানে হচ্ছে মরুভূমি অঞ্চল, যেটা মালভূমি অঞ্চল বা মেরু অঞ্চল, এই যে পার্থক্য, এই সকল কিছু জানার জন্য কিন্তু এর সঙ্গে ভূগোলটা জানাও আবশ্যক। এরপরে বলা হয়েছে ভারতীয় উপমহাদেশের ভূগোল ইতিহাস। দিদিমণি বললেন, তোমরা সবাই এখানকার ভারতের মানচিত্র দেখেছ, তবে এই মানচিত্রটা সবসময় এমন ছিল না। অনেক অনেক আগের দিনে ভারতের মানচিত্র ছিল অন্যরকম। বিরাট এই অঞ্চলকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ। তাহলে কিন্তু কি বলা হলো? ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝানো হয়? বিরাট সেই অঞ্চল যেখানে বলা হয়েছে যে অনেক অনেক দিন আগে এই মানচিত্র কিন্তু এরকম ছিল না, অন্যরকম ছিল। সেই বিরাট অঞ্চলকে বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। উপমহাদেশ মানে কি তাহলে? উপমহাদেশ মানে প্রায় একটা মহাদেশের মতোই বড় অঞ্চল, যেখানকার নানা রকম পরিবেশ ও মানুষ, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি সব মিলিয়ে উপমহাদেশের পরিবেশ। মানুষের খাবার, পোশাক, ঘরবাড়িও নানান রকম। এই হরেক রকমের মিলে মিশে বিরাট এলাকা নিয়েই গড়ে উঠেছে ভারতীয় উপমহাদেশ। তার উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে তিনকোনা অঞ্চল। এই সকল নিয়েই ভারতীয় উপমহাদেশের ভূগোল। তাহলে এই যে বলা হলো ভারতীয় উপমহাদেশ, এটা ইতিহাস বিরাট অঞ্চলকে নিয়ে, কিন্তু যখন পাহাড়, পর্বত, নদী সব কিছু আসছে, বিভিন্ন রকমের তার পোশাক আশাক, ঘরবাড়ি, এই নদীর তীরে গড়ে ওঠা বিরাট সমভূমি অঞ্চল, এই তাহলে আমরা কি পাচ্ছি? এই যে তার প্রাকৃতিক যে পরিবেশটা আমরা পাচ্ছি, তার বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে তিনকোনা অঞ্চল, এই যে সকল নিয়ে ভারতীয় উপমহাদেশের ভূগোল। ভারতীয় উপমহাদেশকে একসময় বলা হতো ভারতবর্ষ। ভরত ছিল একটি পুরানো একটা জনগোষ্ঠী। ওই জনগোষ্ঠী যে অঞ্চলেই থাকতো তাদেরই বলা হতো ভারতবর্ষ। ভারত শব্দের একটি অর্থ ভরতের বংশধর। ভারত তাহলে শব্দের অর্থ কি? ভরতের বংশধর। তবে ভারতবর্ষ বলতে সেই সবসময় পুরনো ভারতীয় উপমহাদেশকেই কিন্তু বোঝাতো না। এইবারে বলা হয়েছে যে আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য। ভারতবর্ষের উত্তর এবং দক্ষিণ ভাগকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। তাহলে বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে কোন কোন ভাগে ভাগ করেছে? উত্তর এবং দক্ষিণ অংশে। উত্তর অংশে যারা বসবাস করতো তাদের বলা হতো আর্যাবর্ত। আর্যাবর্তের সীমানা নানান সময়ে বদলেছে। একসময় আর্যাবর্ত বলতে পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো, এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না। এই দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য। তাহলে আর্যাবর্ত কোনটা? ভারতের উত্তর অংশটিকে বলা হচ্ছে আর্যাবর্ত, উত্তর ভারত যাকে বলা হয়। আর যেটা বিন্ধ্য পর্বতের দক্ষিণ অংশ সেটাকে বলা হচ্ছে তাহলে দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকার ছিল হচ্ছে দাক্ষিণাত্য অঞ্চল। দ্রাবিড় জাতির বাস ছিল এই দাক্ষিণাত্যে। কাবেরী নদীর দক্ষিণ ভাগের অংশটিকেও বলা হয় দ্রাবিড় দেশ। দাক্ষিণাত্যের অঞ্চলের ভাষাগুলিকে বলা হতো দ্রাবিড় ভাষা। তাহলে ভারতবর্ষের উত্তর এবং দক্ষিণ ভাগকে ভাগ করেছে কে? বিন্ধ্য পর্বত। তাহলে উত্তর ভাগকে বলা হচ্ছে আর্যাবর্ত, যেখানে আমাদের কথাও বলা হয় আর্যাবর্ত বলতে সাধারণত ভারতবর্ষকেই বোঝানো হচ্ছে। এবং দক্ষিণ দিকটাকে বলা হচ্ছে, এই বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিককে বলা হচ্ছে দাক্ষিণাত্য। এই দাক্ষিণাত্যে কিন্তু দ্রাবিড় ভাষা ব্যবহার করা হতো। এবার পুরনো দিনের বিভিন্ন হিসাব নিকেশ। একদিন দিদিমণি বললেন, আজ আমরা পুরনো দিনের হিসাব করা শিখব। তোমাদের মনে আছে ইতিহাস শেখার প্রথম ধাপ কি? সবাই বলল কবে? এই প্রশ্ন করা। দিদিমণি বললেন, বলো তো ভারতের প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে? সবাই বলল 1853 সালে 16ই এপ্রিল, VVVI। তাহলে প্রথম ট্রেন চলেছিল কবে? 1853 সালের 16ই এপ্রিল। দিদিমণি বললেন, বাহ,
বেশ মনে আছে তো? এবার বলো তো, মানুষ কবে চাকা আবিষ্কার করেছে, কবে আগুন জ্বালাতে শিখেছে? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু ওরা জানে না। দিদিমণি বললেন, উত্তরগুলো তোমাদের খুঁজে বার করতে হবে, পারবে তো? সবাই রাজি। দিদিমণি বললেন, একটা সময় তো যখন ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, মানুষ লিখতে পারতো না, তখন সাল তারিখ তো কেউ লিখে রাখেনি। কবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল? অনেক অনেক পুরনো দিনের কথা, হিসাব করে সেই জন্য বলা মুশকিল। তবে কাজের সুবিধার্থে নানা ভাগে এই সময়কে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলির হিসাব আলাদা আলাদা। ধরো হাজার হাজার বছরের মানুষ পাথরের ব্যবহার জানতো, ঠিক কবে পাথরের ব্যবহার শুরু হয়েছে সেই সময়কার কথা কিন্তু লেখা নেই। তবে হাজার হাজার বছর বোঝাতে সেই একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যুগ। মোটামুটি অনেক লম্বা একটা সময় বোঝাতে যুগ কথাটা এসছে। আবার ধরো হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফে জমেছিল, এই সময়টা বোঝাতে তুষার যুগ কথাটা ব্যবহার করা হতো। একসময় তামা, ব্রোঞ্জ, লোহা এই সকল ধাতুর ব্যবহার শিখলো, সেই সময়টাকে বলা হচ্ছে ধাতুর যুগ। কিন্তু ধাতুর যুগের মধ্যে আবার ভাগ আছে, যখন শুধু তামার ব্যবহার জানলো তখন তামার যুগ, লোহার ব্যবহার যখন জানলো তখন লোহার যুগ। লোহার সঙ্গে পাথর, তামার যখন ব্যবহার বন্ধ হয়ে গেল, কিন্তু লোহাই সব থেকে বেশি কাজে লাগলো, লোহার যন্ত্রপাতি ব্যবহার করেই মানুষ সকল কাজ সারতে শিখলো, সেই সময়টা হচ্ছে লোহার যুগ। কিন্তু ঠিক কবে কোন যুগ এসে এই প্রশ্নের উত্তরটা দেওয়া সহজ নয়। তবে সেই সকল ক্ষেত্রে উত্তর দিতে গিয়ে একটা কথা জুড়ে দেওয়া হয়, আনুমানিক। তার মানে আনুমানিক বা আন্দাজ করে নেওয়া এমন সময়। অনেক সময় পুরানো দিনের সাল তারিখ আন্দাজ করে নিতে হয়, সময়ের সঙ্গে আনুমানিক কথাটাও ব্যবহার করতে হয়। তাহলে কি জানলাম? কবে হচ্ছে ট্রেন চলেছে যাত্রীদের নিয়ে? 1853 সালে 16ই এপ্রিল। আর কি বলা হয়েছে যে এই সকল সাল তারিখ তো কেউ লিখে রাখিনি, তাহলে এই সকল সময়কে বোঝাতে গেলে আমরা কিসের ব্যবহার করছি? যুগ। এই যুগকে আবার ভাগ করা হচ্ছে কী কী যুগে, যেমন বরফ যুগ বা হচ্ছে তুষার যুগ, তারপরে ধাতুর যুগ। ধাতুকে আবার ব্যবহার করা, তামার যখন ব্যবহার হলো তখন তাম্র যুগ বা তামার যুগ, লোহার ব্যবহার যখন শিখলো তখন লোহার যুগ। এই লোহার যুগের যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ খুব তাড়াতাড়ি কাজ করতে শিখলো, এই যুগকে বলা হচ্ছে লোহার যুগ। এইভাবেই মানুষ কি করা হলো, বিভিন্ন ইতিহাসের সময়কালকে তারা নির্ণয় করতে শিখলো, এবং যেইগুলো নির্ণয় করতে ঠিক সঠিকভাবে তারা নির্ণয় করতে করা মুশকিল হয়ে গেল, তাদের সঙ্গে কি করে দিল, আনুমানিক শব্দটা ব্যবহার করে দিল। আনুমানিক শব্দটি ব্যবহার করে সেই সময়ের হিসাব তারা রাখলো। এবার এলো প্রাক ইতিহাস, প্রাক ইতিহাস এবং ইতিহাস। ইতিহাস কত দিনের পুরনো, কবে মানুষ লিখতে পারতো না, সেই সময় মানুষ অনুমান করে নিত আমাদের, এই সময়কে অনেকে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। তাহলে কোন সময়? যে সময় মানুষ লিখতে পারতো না, প্রায় আমাদের অনুমান করে নিতে হতো সেই সময়কে। তাহলে প্রাক ইতিহাস মানে ইতিহাসের আগের সময়। আবার এক সময় মানুষ লিখতে শিখলো, কিন্তু সেই সময়ে পাওয়া সব লেখা পড়া আজও যায়নি। অর্থাৎ পুরনো সময়ে লেখা পাওয়া যায়, কিছু পড়া যায় না, কিন্তু পড়া যায় না সেই সময়টাকে। জানো তো, এইটা বলতে গিয়ে মনে পড়লো, যেরকম ধরো হরপ্পা লিপি পুনরুদ্ধার করা হয়েছে, কিন্তু হরপ্পা লিপি কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, যে সেই সময়টাকে প্রাক ইতিহাস বলা হতো, সেই সময় লেখা পাওয়া যায়, পড়া যায়, তা হলো ঐতিহাসিক যুগ। তাহলে কোনটা হচ্ছে প্রাক ইতিহাস? যেই সময়ে লেখা তোমার লিখতেও পারতো না বা অনুমান করে সেই সময়টা নিতে হতো, সেটা প্রাক ঐতিহাসিক। যেই সময়ে লিখতে শিখেছে মানুষ কিন্তু সেটা পড়া যায়নি, মানে পড়া সম্ভব হয়নি, সেই সময়টাকে বলা হয় কি, প্রাক ঐতিহাসিক যুগ। আর যেই সময়ে পড়াও গেছে, লেখাও গেছে, সেই সময়কে বলে ইতিহাস যুগ। তাহলে যুগকে কয়টি ভাগে ভাগ করা হলো? 3টি, প্রাক ইতিহাস, প্রাক ইতিহাস এবং ইতিহাস। তবে ভাগাভাগি নেহাতি কাজ চালানোর জন্য করা হয়। পুরানো যুগের কথা ইতিহাস বলে, এবং সে যতই পুরানো হোক, তখন মানুষ লিখতে পারুক বা না পারুক, সে সকল লেখা পড়া যাক বা না যাক, পুরানো দিনের কথা বলতে কিন্তু এই ইতিহাসের কথাই বলা হয়। এবার সাল তারিখ নানান রকম, মানুষ লিখতে শেখার পর খুব সহজেই পুরনো দিনের কথা জানা যায়, তাই কবে পুরানো প্রশ্নের উত্তর পাওয়া যেতে লাগলো অনেক সহজে। আনুমানিক কথার দরকার ক্রমে আস্তে আস্তে কমে এলো, সময়ের হিসাব করা সহজ হলো। সাল কথাটা তোমরা জানো, সাল বলতে অব্দ ও বছর কথাগুলোকে ব্যবহার করা হয়। ইতিহাসে নানান রকম অব্দের ব্যবহার করা হতো, কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গোনা হতো। রাজাদের শাসন ধরে অব্দ গোনা চালু ছিল, যেমন কনিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ। কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিলেন কনিষ্ক, তিনি সিংহাসনে বসেন এবং নতুন অব্দ গণনা চালু হয়, সেই অব্দ গণনাকে বলা হয়
কনিষ্কাব্দ। কনিষ্কাব্দ আর এক নাম কি? শকাব্দ। তাহলে এখানে আরেকটি কোশ্চেন হলো, কনিষ্কাব্দের অপর নাম কি? শকাব্দ। ধরা হয় 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন এবং ওই খ্রিস্টাব্দ থেকে, তাহলে খ্রিস্টাব্দ থেকে 78 বাদ দিলে কত শকাব্দ তা জানা যাবে। এবং গুপ্ত সম্রাট যখন চন্দ্রগুপ্ত এলেন তখন অব্দ গণনা শুরু হলো, তখন তাকে বলা হলো গুপ্তাব্দ। 319 থেকে 320 সাল নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয়। হর্ষবর্ধন রাজা হওয়ার সময় 6 খ্রিস্টাব্দে হর্ষাব্দ গণনা চালু হয়। তাহলে কি কি হলো? এই যে কনিষ্কাব্দ বিভিন্ন রাজাদের শাসন অনুযায়ী হতো, কনিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ, এবং যুগকে কয়টি ভাগে ভাগ করা হলো? 3টি ভাগে। কবে হচ্ছে কনিষ্ক সিংহাসনে বসেছিলেন? তাহলে 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। কনিষ্কের নাম অনুসারে হলো কনিষ্কাব্দ, এর অপর নাম কি? শকাব্দ। তাহলে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে আরোহণ করলেন সেই সময় শুরু হলো কি? অব্দ গণনা, তাকে বলা হয় গুপ্তাব্দ। 319 থেকে 20 খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্তাব্দ চলেছিল। হর্ষবর্ধন রাজা হওয়ার সময় শুরু হলো কি? হর্ষাব্দ। হর্ষবর্ধন কবে রাজা হয়েছিল? 606 খ্রিস্টাব্দে। এবারে বলা হলো যে খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ। যীশুখ্রিস্টের জন্মের পূর্বের সময়ে যে অব্দ বা সাল গোনা হতো তাকে বলা হয় যীশুখ্রিস্টের জন্মকে ধরে, যখন মানে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার পর তাকে বলা হচ্ছে খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টের জন্মের পর। খ্রিস্টাব্দ অনুসারে সাধারণত সাল তারিখ হিসাব করা হয়। যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কে বলে খ্রিস্টপূর্বাব্দ। পূর্ব মানে আগের দিন। খ্রিস্টপূর্বাব্দ বলতে যীশুখ্রিস্টের জন্মের ঠিক আগের ঘটনা। মজার ব্যাপার হলো খ্রিস্টপূর্বাব্দ বড় থেকে ছোটোর দিকে গোনা যায়, যেমন 5, 4, 3, 2, 1 এভাবে গোনা হয়, আর খ্রিস্টাব্দ গোনা হয় ছোটো থেকে বড়োর দিকে। তাই 1, 2, 3, 4, 5। 2014 খ্রিস্টাব্দের আগের বছর 2013 হবে, পরের বছর হবে 2015। আর খ্রিস্টপূর্বাব্দ বলে উল্টো হতো, 2014 পরে হতো 2013, আর আগের বছর হতো 2015। এখানে মজার ব্যাপার আছে, খ্রিস্টীয় শতক গোনার সময় দেখবে এক এক ধাপ করে এগিয়ে গোনা হয়, যেমন 1947 খ্রিস্টাব্দ। এবার কিন্তু খ্রিস্টীয় 49 শতক নয়, খ্রিস্টীয় 20 শতক। কেন? কারণ খুব সহজ, যীশুখ্রিস্টের জন্মের 100 বছর শুরু হলো খ্রিস্টীয় প্রথম শতক, যীশুখ্রিস্টের জন্মের 101 বছর থেকে 200 বছর হলো খ্রিস্টীয় দ্বিতীয় শতক। এইভাবেই হিসাবটা হয়েছে। এইখান থেকে সেরকম কিছু আসার মতো নেই, এখান থেকে এই সেমন কিছু ইম্পর্টেন্ট নয়। এর সময় গণনা আরও একটা হিসাব দেখা যায়, সেই একসঙ্গেই শুরু হলো কয়েক বছর ধরে গোনা। ধরো 1000 বছর একসঙ্গে হলে তখন তাকে বলে সহস্রাব্দ। সহস্র, 1000 প্লাস অব্দ। আবার 100 বছর বোঝানো হয় শতাব্দ। শত মানে 100, কথাটা মানে অব্দ। শতাব্দকে বলা হয় শতাব্দী বা শতক। 10 বছর একসঙ্গে বোঝাতে বলা হয় কি? দশক শব্দটি ব্যবহার হচ্ছে দশাব্দ। এবার বলছে বলা, আঁকা, লেখা। একদিন দিদিমণি ক্লাসে এসে মজার একটা কাজ দিলেন। বললেন, আমি কথা বলবো না, হাত নেড়ে অঙ্গভঙ্গি করব, তোমরা সেটাকে দেখে বলবে আমি কি বলতে চাইছি। সবাই খুব মজা পেলো। দিদিমণি হাত নেড়ে অনেক কিছু বোঝালেন। প্রথমে বুঝতে একটু অসুবিধা হলো সবার, আস্তে আস্তে ওরা অনেকেই ঠিকমতো বুঝতে পারলো। দিদিমণি বললেন, এবার আমি বোর্ডের ছবি এঁকে দেবো, ছবিগুলো দেখে বুঝতে হবে আমি কি বলতে চাইছি। কেউ প্রথমে বুঝলো না, পরে ছবিগুলোর মানে কি বেশ খানিকক্ষণ ভেবে পৃথা প্রথমে বলল, বাকিরাও বুঝতে পারলো। দিদিমণি বললেন, এটা ইতিহাসে আর একটা গল্প। তখন মানুষ কথা বলতে পারতো না, মানুষ হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করতো, সেগুলো থেকেই অন্যের ভাব অন্যরা বুঝতে পারতো। তারপর ছবি আঁকতে শিখলো, তারপর ছবির মাধ্যমে তারা মনের ভাব একে অন্যকে বোঝাতো। এরপর তারা কি করলো? ছবি এঁকে রাখতো গুহার পাথরের দেওয়ালে, মাটির গায়ে, ধাতুর পাতে। পরে এক সময়ে ছবি এঁকে এঁকে অক্ষর বোঝাতো। ধরো ক আর খ পাশাপাশি বসেছে, মানে হচ্ছে খিদে পেয়েছে। আবার ক আর গ পাশাপাশি বসেছে, তাহলে হয়তো তাদের ঘুম পেয়েছে। এভাবেই ধীরে ধীরে মানুষ কথা বলতে শিখলো, ছবি আঁকতে শিখলো, লিখতে শিখলো। এইভাবেই হাজার হাজার বছর সময় লেগেছিল। তবে ছবি লেখার কিছু কিছু আজও আছে, তার থেকেই সেই সময়কার মানুষের ইতিহাস জানা যায়। এখান থেকেও তেমন কোনো কোশ্চেন নেই। মানুষের ওপরে ইতিহাস, এই মাটির ওপরে ইতিহাস, মাটির নিচের ইতিহাস। রাহুল বলল, শুধু ছবি দেখে লেখা দেখে থেকেই কি ইতিহাস জানা যায়? পুরোনো দিনের কি আর কোনো লেখা পাওয়া যায়? দিদিমণি বললেন, না, অনেক লেখা পাওয়া যায় না, তবে যা লেখা পাওয়া যায় সব কিছু আবার পড়াও যায় না, তাই পুরোনো দিনের কথা জানাও যায় না। তবে ছবি আর লেখা ছাড়া আরও অনেক কিছুভাবে এই ইতিহাস জানা যায়। যেমন ধরো ঘর বাড়ি, বাসনপত্র, পোশাক, মানে কোন সময় কীরকম
এবারে বলেছে যে জাদুঘর কি, জাদুঘর কথাটা অনেকের জানা, সেই ঘরে জাদু দেখানো হতো না, কিন্তু সেই ঘরে পুরানো বিভিন্ন রকমের যেগুলো প্রত্নবস্তু পাওয়া গেছে সেগুলি রাখা হতো। তাহলে জাদুঘর বলতে পুরানো জিনিস, বিভিন্ন রকমের তত্ত্ব, যেগুলো প্রত্নবস্তু পাওয়া গেছে সেগুলো এখানে যত্ন করে রাখা হতো। আর মাটির ওপরে পাওয়া নানান জিনিস, হারিয়ে যাওয়া বিশাল জন্তুর হাড়, রাজা রানীদের পোশাক, অস্ত্র শস্ত্র, নানা রকম মূর্তি, বইপত্র, এই সকল কিছুই জাদুঘরে বা মিউজিয়ামে রাখা হতো। আর বলা হয়েছে কি, এছাড়াও মানুষ মুদ্রা, গয়না, অস্ত্রশস্ত্র, মূর্তি, নানা রকম জিনিস থেকে পুরনো জিনিস কথাও জানতে পারা যায়। তবে এই সকল জিনিসের মাধ্যমে সবসময় যে পাওয়া যাচ্ছে তা না, ভেঙে গিয়ে মাটির নিচে চাপা পড়ে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। মাটির নিচে চাপা পড়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পাওয়া অনেক সময় খুব মুশকিলও হয়ে গেছে। এই সকল জিনিসপত্র পুরনো দিনের সাক্ষ্য। ধরো একটা শরীর, ইতিহাস, আর এই শরীরের হাড়গুলো হলো সেই টুকরো টুকরো ইতিহাসের মানে জিনিসগুলো হচ্ছে ইতিহাসের কঙ্কাল তৈরি হচ্ছে। এইগুলোকেই বলা হচ্ছে ইতিহাসের উপাদান, মানে যেগুলো মানুষ কী করছে, বিভিন্নভাবে মাটির নিচে চাপা পড়ে গেছে, বা যেগুলো মানুষ প্রত্নক্ষেত্র বা প্রত্নতত্ত্বভাবে মানে আবিষ্কার করছে, মানে যেগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে, এই সকল কিছু ইতিহাসের উপাদান। মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলিকে খুঁজে বার করা কিন্তু প্রত্নতাত্ত্বিকদের কাজ, বা পুরাতাত্ত্বিক বলা হয় এগুলোকে। প্রত্ন বা পুরা মানে পুরনো, তাত্ত্বিক কথার অর্থ পণ্ডিত মানুষ, তাই প্রত্নতাত্ত্বিক কথার অর্থ পুরনো যুগের মানুষ কিন্তু নয়। খুঁজে পাওয়া মানুষের জিনিসগুলোকে প্রত্নবস্তু বা পুরাবস্তু বলা হয়। পুরনো দিনের সেই সকল জিনিস অনেক কিছু জানা যায়, তবে অনেকটা আন্দাজ করেই জানা যায়, কারণ সেই পুরনো দিনে অনেক কিছু আমরা চোখে দেখিনি। পুরনো দিনের লেখা পড়া গেলে সুবিধা হয়, কিন্তু সে সকল লেখাও পড়া যায় না। যে সময়কার লেখা পাওয়া যায় না, সেই সময় পুরনো জিনিস কথা মাটির তলা থেকেই মানুষ আবিষ্কার করেছে। সেই মাটির ওপরে বা মাটির নিচে ছড়িয়ে থাকা নানান রকম উপাদান, সেগুলো টুকরো টুকরো উপাদানগুলোকে খুঁজে জুড়ে প্রত্নতাত্ত্বিকরা ওই ইতিহাস খুঁজে মানে তৈরি করতে পেরেছেন। এই টুকরোগুলোকে জুড়তে বলা হয়েছে। স্কুলের শেষে রবি আবার গেলেন কোথায়, সবাই রবিদের বাড়িতে গেলেন। দাদু আজ একটা মজার খেলা দেখালেন। কতগুলো টুকরো জুড়ে জুড়ে একটা ছবি তৈরি হয়েছে, এগুলোকে বলা হয় জিগস পাজল। দাদু বললেন, ইতিহাসও এই খেলার মতো, টুকরো টুকরো উপাদানগুলিকে জুড়ে পুরো ছবিটা বানাতে হয়। যেগুলো টুকরো পাওয়া যায় না বা হারিয়ে যায়, সেগুলো ফাঁক থেকে যায়। পরদিন দিদিমণিরা জিজ্ঞাসা করলো জিগস পাজলের কথা। দিদিমণি বললেন, প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা ওই সকল পুরনো দিনের ছবি সাজান। সব টুকরোগুলোকে একসঙ্গে পাওয়া যায় না, খুঁজতেও হয়, ভাবতেও হয়। তাই তো পুরনো দিনের কথা এত মজার যে সেটা যেন ঠিক জিগস পাজলের খেলাটার মতো। এই বছরে তোমরা অনেক এরকম পাজল নিজেরাই বানাতে পারবে, এবং আদিম মানুষের কথাও তোমরা জানবে, এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস হাজার হাজার বছরের কথাও তোমরা এখান থেকে জানতে পারবে। আদিম যুগে মানুষ কতটা সভ্য হয়েছে, তাদের মধ্যে কতটা বদলেছে, সে সকল বদলে যাওয়ার কথাও জানা যায়, এবং কতগুলো টুকরো টুকরো জোড়া দিয়ে পুরনো জিনিস কথা জানতে পারা যায়, এবং টুকরো টুকরো খোঁজার এবং জোড়ার কাজ শুরু হয়, এবং ইতিহাস বইটাই যেন সেই বিরাট একটা জিগসা পাজল। এরপরে রয়েছে হচ্ছে এই পুরনো দিনের কোনগুলো এখনও পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না, যেরকম হরপ্পার লিপি পাওয়া গেছে, কিন্তু সেটা পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। এই সকল কথা বলা হয়েছে। আর হচ্ছে তোমার এরপরে দেখবে রয়েছে যে প্রত্নবস্তুর সকল কিন্তু লেখমালা, যেগুলো গুরুত্বপূর্ণ লেখমালা, প্রাচীনকালে পাথর বা ধাতুতে লেখা মানে খোদাই করা হতো, এবং ভারতের নানান জায়গায় এগুলো পাওয়া গেছে। পাথরের গায়ে যেগুলো খোদাই করা হতো সেইগুলিকে বলা হতো শিলালেখ। মৌর্য সম্রাট অশোকের লেখাগুলি হচ্ছে একটা শ্রেষ্ঠ নমুনা, তাহলে অশোকের লেখাগুলি কিন্তু বেশ শ্রেষ্ঠ। এবং কোথাও কোথাও আবার শাসকের আবার গুণগানও করা হয়েছে, যেগুলোকে আবার প্রশস্তি। হ্যাঁ, সেরকম আমরা দেখতে পাই, যেরকম এলাহাবাদ প্রশস্তি, এটা কার? সম্রাট সমুদ্রগুপ্তের। আর কি, তাহলে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? আর মুদ্রার কথা জানা গেছে কোন সময়, কুষাণদের ইতিহাস তো মুদ্রা থেকেই জানা গেছে। আর এছাড়াও শাসকের নাম, মূর্তি, এগুলো সব খোদাই করা হতো। আর সেরকম বলতে কিছুই নেই। তখনকার দিনে ভাস্কর্য কোনগুলোকে বলা হয়? বিভিন্ন দেবদেবী এবং পশু মূর্তি, এগুলোকে এবং বিভিন্ন পোড়ামাটি, পাথর, ধাতুর ওপরে খোদাই করে বানানো হতো বিভিন্ন রকমের স্থাপত্য, চিত্রকলা, এগুলোই হচ্ছে ভাস্কর্য। আর এখান থেকে তেমন কোনো কোশ্চেন নেই। এবং এর পরের পেজে দেখবে, এর পরের পেজেও আছে হচ্ছে এই যে ইতিহাসের এই যে ভাগ, এই যে আনুমানিক কোন সময় থেকে, এই যে প্রথমে হচ্ছে প্রাচীন, এই যে দেখো এখানে রয়েছে বৈদিক সাহিত্য, ধর্মকে নিয়ে কেন্দ্র করে শুরু হলো। খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে বৈদিক সাহিত্যগুলি মূল রচনা করা হয়েছিল। ধর্মনিরপেক্ষ বিভিন্ন বই রচনা হয়েছিল। এই বাণভট্টের হর্ষচরিত, VI হর্ষচরিত কার লেখা? বাণভট্টের। এটাও কিন্তু লেখার একটা নিদর্শন। এছাড়াও উপমহাদেশে বিভিন্ন রকমের বিভিন্ন বিদেশি বিবরণ জানার
প্রয়োজন, এই সকলেই ইতিহাসের উপাদান। তাহলে ইতিহাসের উপাদান বলতে কোনগুলো বলা যায়? যেমন স্থাপত্য, ভাস্কর্য, লেখ, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রশস্তি, বিভিন্ন রকমের প্রাসাদ, মন্দির, মসজিদ, এই প্রথম অধ্যায় থেকে তেমন আর কোনো কোশ্চেন নেই। কী কোশ্চেন এখান থেকে আলোচনা করে দেওয়া হলো, এখান থেকে খুব একটা যে ইম্পর্টেন্ট কোশ্চেন তেমন কিছু নেই। মানে ইতিহাসটা কিভাবে এসছে, কবে, কোথায়, কিভাবে, এই প্রথম চ্যাপ্টারটা এইটুকুই আছে, তেমন আর কিছু নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন, সাথে থাকবেন। এবং এই চ্যানেলের এই চ্যাপ্টারটা আলোচনা করার মেন কারণ এই যে টেটের ক্ষেত্রে পাঠ্য বইগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ। তো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস দিয়ে আজকে আমি শুরু করলাম। যদি কোনোভাবে আপনারা উপকৃত হন তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তারাও যদি কেউ এই চ্যাপ্টারটা দেখেন বা এই যেটা পড়ানো হচ্ছে সেটা যদি ফলো করেন, আপনাদের সকলেরই উপকার হবে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং যদি কোথাও কখনো কোনো ভুল হয় সেই ত্রুটি মার্জনা করবেন। থ্যাংক ইউ।